তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার, রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, ৫০ লাখ মানুষ সমাগমের আশা। চর দখল নিয়ে রণক্ষেত্র নোয়াখালীর হাতিয়া, দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত আরো অনেকে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে। বগুড়ায় অপহরণের ৬ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এবং কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, উত্তরের জনপদে কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। বেশি বিপাকে শ্রমজীবীরা, রোগ থেকে রক্ষায় সতর্কতার পরামর্শ চিকিৎসকের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষ সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে একথা বলেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে। এখানে নেতাকর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন, আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর অর্ধকোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক, উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে জেলায় জেলায় আনন্দ মিছিল হয়েছে। এরই মধ্যে নেতাকর্মীরা ঢাকায় আসার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। অনেকে রওনা হয়েছেন, অনেকে আবার বুধবার রাতে রওনা হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে। স্লোগানে মুখর রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য মিছিল। মঙ্গলবার বিকেলে নগরীর কাজীরদেউরি থেকে সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সম্ভাব্য প্রার্থী আবুল হাশেম বক্করের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। তারেক রহমানের এই আগমনের ২৫ দিন ইতিহাসে ইনশাআল্লাহ একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি, যুবদল ও ছাত্রদল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে জেলা থেকে ৭০টি বাসে নেতাকর্মীরা ঢাকা আসবেন। আগামী ২৫ তারিখ নিয়ে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, সবার মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। সকল ষড়যন্ত্রে জাল ছিন্ন করে উনি সসম্মানে বীরের বেশে বাংলাদেশে আসবেন। চাঁদপুর ৫ আসন থেকে ২৫,০০০ দলীয় নেতাকর্মী ঢাকা যাত্রার প্রস্তুতি নিয়েছেন। দুপুরে ফরিদগঞ্জে এক প্রস্তুতি সভায় চাঁদপুর ৪ আসনের দলীয় প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জানান, প্রচুর মানুষ চাঁদপুর থেকে ঢাকার সংবর্ধনায় যোগ দেবেন।
ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে বরিশাল বিভাগ থেকে 5 লাখ নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। এতে সমর্থকরাও শামিল হবেন। ইতোমধ্যে লঞ্চ এবং গাড়ি বুকিং দেওয়া হয়েছে। নেতাকে কিভাবে গ্রহণ করা যায়, বরণ করা যায়, এগুলো নিয়ে আমরা ওই দিন ঢাকাতে থাকবো। এদিকে গাইবান্ধা থেকেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমাদের নেতা 17 বছর পর দেশে আসতেছে, এই আবেগ আসলে বলার মতো না। 20,000-এর মতো লোক আমরা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আর যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বলেন, বিএনপি জনগণের অধিকার নিশ্চিতে রাজনীতি করে, মানুষের সুখ দুঃখে পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা স্মরণীয় করতে মোংলা সহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নোয়াখালীর হাতিয়ার চর দখল নিয়ে রণক্ষেত্র। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় সুখচর ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে চর দখল নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শামসুদ্দিন ও আলাউদ্দিন নামে 2 জন সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 10 জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে। বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের 6 ঘন্টা পর আদমদিঘি থেকে উদ্ধার হয় ব্যবসায়ীর মরদেহ। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 9:08 সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাচিয়া লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে। মাইক্রোবাসটি থেকে নেমে আসে 4 জন। সবার মুখ ঢাকা ছিল। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভেতর থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে বের করে আনে। পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে রওনা হয়। পরে আদমদিঘি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ। পুলিশের ধারণা, পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি নিহতের স্বজনদের। ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই, কেউ হুমকি। আমার ভাই সবকিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা। সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামিকেও গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। পুলিশ বলছে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা। আব্দুল আউয়াল, বগুড়া। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 4 জন। সকালে বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম এলাকার শরীফুল শেখের জমি চাষ করা হচ্ছিল। এ সময় জমিটির সীমানা নির্ধারণ নিয়ে তার চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় 5 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পাওয়ার ট্রেলার চালক হাবিব শেখকে মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। গেল 1 বছরে শুধু রংপুর জেলাতেই 65টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া 100-র বেশি নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে জনমনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধ দমনে সতর্ক রয়েছেন তারা, তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে আরও বেশি তৎপর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। 10 আগস্ট একই উপজেলার বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে 2 ব্যক্তি।
গেল 1 বছরে রংপুর জেলায় এমন 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে 37টি ধর্ষণ, 10টি অপহরণ, 55টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 104টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাইলো? আমাকেও তো মারতে পারে, আমি এক জঙ্গলের বাড়িতে থাকি। সিআইডি আসছে, তারা ফরেনসিক করেছে, তারা মামলা রুজু করেছে, কিন্তু ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি। 6-7 মাস থেকে দেখা যাচ্ছে কোনো প্রশাসনের লোক এখানে দায়িত্ব পালন করে না, দিনেও করে না, রাতেও করে না। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আইন শৃঙ্খলাটার একটা ব্যাপক একটা অবনতি আমরা দেখতেছি। আমাদের মনে হয় যে এখন দ্রুত একটা সময় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা কঠোর অবস্থানে নিয়ে আসা। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কাজ করছেন তারা। কোনো অবস্থাতেই আইনের ফাঁক ফোকরে কোনো অপরাধী পার পাবে না বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিনে ও রাতে পর্যাপ্ত পুলিশি টহলের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজের জন্য বাইরে বেরিয়ে কষ্ট পেতে হচ্ছে শীতে। কাজ জোগাড় করতেও বেগ পেতে হচ্ছে অনেককে। কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ে সপ্তাহ জুড়ে শীতে কাবু মানুষ। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বৈরী আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমে গেছে কাজের সুযোগও। খুব ঠান্ডা পড়ছে এবং গরিব মানুষের খেটে খাওয়া লোকদের খুব কষ্ট হয়ে গেছে জীবন জীবিকার। এই ঠান্ডাতে গাড়ি চালা খুব অসুবিধা হচ্ছে। মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরে বাতাস ও কুয়াশার কারণে শীতের অনুভূতি হচ্ছে বেশি। কর্ম ধরেন কোনোদিন হয় কোনোদিন হয় না। শীতের তাপমাত্রাতে লোকজন শহরে আসে না। আমরা খুব কষ্টে আছি, রাজশাহীতে বসবাস করতেছি, আমরা যাত্রী পাচ্ছি না কিছুতে। অন্যদিকে যশোরে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। 3 দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য আমার বাচ্চাটা ঠান্ডা কাশির জন্য নিউমোনিয়া হয়েছে। সত্য প্রভাব চলতেছে, এর কারণে আমাদের রোগী একটু বেড়ে গেছে। 24টা বিছানা আছে, 65টা রোগী। এই ঠান্ডার জন্য বাচ্চাগুলো কষ্টও পাচ্ছে। শীতে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। ফুলকপির কেজি মাত্র 2 টাকা, টমেটো, সিম, মরিচ 40, কমতির দিকে পেঁয়াজও। লোকসানের শঙ্কায় বগুড়ার চাষিরা। গাজীপুরে আগুনে পুড়ল 10টি বসতঘর। মঙ্গলবার ভোরে শ্রীপুর উপজেলার জৈনা বাজারের আবদার কলেজ রোড এলাকার রকিবুল ইসলামের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে যায় 10টি বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 8 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে রংপুরের তাজহাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একই সময় রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা, শিক্ষক সংকট সহ নানা সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। তবে তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দিনাজপুরে 4টি প্রতিষ্ঠানকে 25,000 টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বিরামপুরে পৌরসভার মির্জাপুর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে 2টি বেকারি ও 2টি খাবার হোটেলকে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফরিদপুরে অটোরিকশা চালক টিপু শেখ হত্যা মামলায় 2জনকে গ্রেফতার করা হয়েছে। 18 ডিসেম্বর সদর উপজেলার চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অটোরিকশা চালক টিপু শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই মামলা করলে সোমবার রাজীব খানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী শহরের বায়তুল আমান এলাকা থেকে মান্নান হাওলাদারকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিকে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে রাষ্ট্রের চরম অবহেলার অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মীরা। দুপুরে দীপুর বাড়ি তারাকান্দায় পরিদর্শনে যান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের নেতৃত্বে 18 সদস্যের নাগরিক কোয়ালিশনের একটি প্রতিনিধি দল। এ সময় দীপুর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হত্যাকাণ্ডে রাষ্ট্রের চরম অবহেলার অভিযোগ তোলেন প্রতিনিধি দলের সদস্যরা। বড়দিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে মেহেরপুরে বর্ণিল সাজে গির্জাগুলো সাজানো হয়েছে। দুপুরে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা হয়। অন্যদিকে সাজ অবস্থা মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। গির্জাগুলো সাজানো হচ্ছে নানা রঙে। দেশ থেকে দূর হবে হানাহানি, যিশুর কাছে এ প্রার্থনা করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়ায় শীতকালীন সবজি ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। সকালে মহাস্থানগড় পাইকারি সবজির মোকামে ফুলকপি মাত্র 2 টাকা কেজি, নতুন আলু 30 টাকা, টমেটো, সিম ও মরিচ 40 টাকা এবং পেঁয়াজ 50 টাকা দরে বিক্রি হচ্ছে। কমেছে বেগুন সহ সব ধরনের সবজির দাম। এতে লোকসানের শঙ্কায় কৃষকেরা। উৎপাদন খরচ উঠাতেও হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তাদের। এ অবস্থায় ন্যায্য মূল্য পেতে সরকারের হস্তক্ষেপের দাবি কৃষকদের। সার খোল কি কামলা পাট নিজে পরিশ্রম বাড়ি এমন ফসল করতেছে আমরা বাড়ি চালাবার পাচ্ছি না। এই 1000 টাকা 1200 টাকা মনে আলু বেছে কোনো পোষাচ্ছে না। পাতাকপিটা 15 থেকে 20 টাকার ভিতর থাকতো তাহলে লাভবান হতো। যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাহলে মনে হয় ভালো হয়। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার, রাজধানীর 300 ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, 50 লাখ মানুষ সমাগমের আশা। এবং শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে। বগুড়ায় অপহরণের 6 ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।